এই শেখ শাহজাহান আজকে ধরা পড়ার পেছনে যে হোমওয়ার্কটা করতে হয় সেই কাজটা আমাকে প্রচুর ভীষণভাবে করতে হচ্ছে। ওরা যে কথা শুনতো না তাকে গুলি করে ফেলে দিত, এই ভেতরে ডুবিয়ে দিত। কাজে মানরেগার কাজ দেওয়ার জন্য ওপার বাংলা থেকে বর্ডার, ওপেন বর্ডার এনে রোহিঙ্গা বলুন বা অন্য বাংলাদেশি যারা এই দেশের নাগরিক নয় তাদের এনে এখানে বসতি দিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করেছে। আমরা জানতে পারি মহিলাদের উপর অত্যাচারটা কত মারাত্মক, ভয়ানক এবং কিভাবে হু করে বাড়ছে। এই জায়গায় সেই মেয়েটার জন্য যে দায়বদ্ধতা প্রশাসনের, পুলিশের, সমাজের, রাজ্যের, রাষ্ট্রের হওয়া উচিত সেইটা এনশিওর করা কমিশনের কাজ। আমরা এই মেয়েগুলোকে নিয়ে আমরা প্রশিক্ষিত করি, স্বাবলম্বী করা। দিদি, আমরা মেয়েরা যারা চাকরি করি তাদের নানা কারণে রাতের বেলায় বেরোতে হতে পারে, তারা কি ভয়ে ভয়ে থাকবে? তারা কি রাতের বেলা বেরোবে না? পুলিশ প্রশাসনের কাজ তৎক্ষণাৎ তাকে বুক করা, ক্রাইমের রিপোর্ট করা এবং তার বিচার দেওয়া হলো জুডিশিয়ারি সিস্টেমের কাজ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা ডিলে। আর পার্ক স্ট্রিট থেকে কামদুনি কোনো জায়গায় কিন্তু অ্যাবসলিউট পানিশমেন্ট বলতে আমরা যেটা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে সিস্টেমে যে করাপশন, সেই করাপশনটাকে ভাঙতে হবে। কিন্তু উই ডু নেভার লিভ এনি ওমেন আনপ্রোটেক্টেড। নমস্কার, সিক্রেট জার্নি পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের যে এপিসোডটা এটা একটু অন্যরকম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা একটা বার্নিং প্রবলেম, পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, নারী সুরক্ষার অবনতি। আমাদের চারপাশে মেয়েরা সুরক্ষিত নেই। তাদের ঘরে, বাইরে, শিক্ষাঙ্গনে, কর্মক্ষেত্রে কোথাও তাদের সুরক্ষা দিতে পারছি না আমরা। পুলিশ প্রশাসন সর্বতোভাবে ব্যর্থ। তাই এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে এসেছেন জাতীয় মহিলা কমিশনের অন্যতম সদস্যা ডক্টর অর্চনা মজুমদার। উনি একাধারে একজন অ্যাক্টিভিস্ট, তার সাথে একজন প্রথিতযশা গাইনোকোলজিস্ট। তাই আজকে আমাদের পডকাস্টে নারী সুরক্ষা বিষয়ে তো কথা বলবোই, নারীর স্বাস্থ্য বিষয়েও অনেক আলোচনা করব। তাই এই পডকাস্টটি শেষ অবধি দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অনেক তথ্য আপনারা পাবেন যেখান থেকে আপনার এবং আপনার প্রিয়জনের অনেক উপকার হবে। নমস্কার দিদি, সিক্রেট জার্নি পডকাস্টে আপনাকে স্বাগত। আমাদের এই চ্যানেল সিক্রেট জার্নিতে আমরা সমাজের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ মানুষদের আমাদের কাছে আনি, তাদের এই জীবনের যাত্রাপথ, এই সিক্রেট জার্নি বিষয়ে জানতে চাই। তো আপনার কাছেও জানতে চাইব আপনার এই জীবনের যাত্রাপথ কেমন ছিল। আজকে আপনি জাতীয় মহিলা কমিশনের একজন অন্যতম সদস্যা, তো এই পথটা কেমন ছিল আপনার? যাত্রা শুরু বলতে গেলে আমার 1964 সাল, আমার বয়স বছর 2-1। রাতের অন্ধকারে ভোর 4টের সময় হারিকেন নিয়ে দাদু দিদা, বাবা মা, ভাই আমাদের রাতের অন্ধকারে নৌকোয় চড়ে আমরা বাংলাদেশ থেকে তখনকার দিনের পূর্ববঙ্গ পালিয়ে আসি। সমস্ত জমি জমা, টাকা পয়সা সমস্ত ছেড়ে এক জামা এক কাপড়ে। আমার মনে আছে বাবার মুখে অনেক শুনেছি, অনেক কথা শুনেছি, কিন্তু সেইখান থেকে এসে নবদ্বীপে আমার ঠাকুরদার জমি জমা ছিল। তখন অবিভক্ত বঙ্গ, সুতরাং ওইটা বাংলাদেশ ছিল না। নবদ্বীপে আমাদের ঠাকুরদার জমি জমা ছিল, সেখানে এসে আমরা উঠি। বাবার ভালো লেখাপড়া ছিল, চাকরি পেতে কষ্ট হয়নি। বাবা সেখান থেকে আমাদের চাকরি পান সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে, ম্যাথসের সেখানে পড়াতে শুরু করেন। আমরা চলে গেলাম সবাই মিলে দক্ষিণ 24 পরগনার বাসন্তী ক্যানিং গ্রামে। আমি সেখানে সেন্ট টেরেসায় পড়েছি। তো তখনও সেখানে যে জমি জমা, আমরা মজুমদার, ন্যাচারালি আমাদের তো সম্পত্তি সব জায়গায় পূর্বপুরুষদের ছিল আছে, এর বাংলায় ও বাংলায় মিলিয়ে মিশিয়ে। সেই জমি জমা কিন্তু আমার ছোটবেলায় বেড়ে ওঠা বয়সে আমি দেখেছি
ওই লাল ঝান্ডা পুঁতে আরএসপি খাস দখল করা ভাগ চাষি, এই যে সিস্টেমটা এসছে 1972, আমি মাধ্যমিক দিয়েছিলাম 75, সেই সময় মানে শুধুমাত্র বিদ্যা লেখাপড়ার জোরে আমরা টিকে গেছি এবং পড়াশুনো শিখে আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। 1975 সালে আমি মাধ্যমিক দিই, মানে স্কুল ফাইনাল লাস্ট ব্যাচ, প্রথমবার কলকাতায় আসি। আচ্ছা, তখন বাসন্তীতেই ছিলেন? ওখান থেকেই পাশ করেছি। মাধ্যমিকে আমি 5th হয়েছিলাম, গ্রাম থেকে, খুব উজ্জ্বল। আমার শিক্ষকরা, শিক্ষিকারা, সেন্ট্রেসের আমাদের সিস্টাররা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন ফার্স্ট টাইম। তো নিজেকেও কিছু স্পেশালভাবে তৈরি করব একটা প্রতিজ্ঞা নিয়ে এগিয়েছি। লেডি ব্রেমনে ভর্তি হলাম, সেখান থেকে ডাক্তারি পড়া, নীলরতন সরকার মেডিকেল কলেজ, সেখান থেকে ইউপিএসসি ক্র্যাক করলাম। ইউপিএসসি দিলাম কিন্তু চাকরিটা পাইনি। সিলেক্ট হয়েও আমি র্যাঙ্ক ভালো করেছিলাম অল ইন্ডিয়া, তখন আমাকে চাকরি দেয়নি, কারণ আমি ফর্মে লিখেছিলাম বাই বার্থ আমার প্লেস অফ বার্থ বাংলাদেশ। সত্যি কথাটা লিখেছিলাম। আমি যেহেতু 2 বছর বয়সে এখানে এসেছি, অনায়াসে আমি লিখতে পারতাম কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল, আমি সেটা করিনি। তার জন্য আমাকে প্রায় 3 বছর হোম মিনিস্ট্রি থেকে চিফ সেক্রেটারি, দিল্লি থেকে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, শাটেল ককের মতো 2 বছর দৌড়ানোর পরে আমি যখন প্রায় আশা ছেড়ে দিয়েছি, তখন আমাকে একজন খবর দিলেন যে ইউ আর ম্যারিড টু ইন্ডিয়ান সিটিজেন, সুতরাং আপনি ইন্ডিয়ান সিটিজেন। ভাগ্যিস একজন ইন্ডিয়ান সিটিজেনের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, তাই আমার চাকরিটা আর ওরা আটকাতে পারেনি, আমি সেই চাকরিটা করেছি। এবং সেখানেও মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট, লেবার ওয়েলফেয়ার, নানান ডিপার্টমেন্টে আমি ইউপিএসসি ক্র্যাক করে চাকরি করেছি দীর্ঘ 28-29 বছর। অ্যাডিশনাল সেক্রেটারি র্যাঙ্ক থেকে আমি ভিআরএস নিয়ে আমার 7 বছরের চাকরি, এখনও চাকরিটা করতাম। কিন্তু কাজ করতে করতে একটা সময় আমার মনে হয়েছিল যে আমি একদম হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেডে আছি। একটা আপনি কোভিড পিরিয়ডে দেখবেন, আমি সেই সময় প্রথম আমাকে নিয়ে আসা হয় যে আপনার আইসিএমআর, যে আমার যে এক্সপিরিটাইজেশন এবং এক্সপিরিয়েন্স এবং মিনিস্ট্রিতে কাজ, সেটা থেকে আমি রাজ্য সরকার সেই সময় কোভিডের ওই পরিবেশে, ওই পরিস্থিতিতে বাংলার মানুষের সাথে যে অসত্য এবং যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, মানুষ যেভাবে দিশাহীন হয়েছে, আমি চুপ করে বসে থাকতে পারিনি। আই স্টার্টেড স্পিকিং এগেনস্ট গভর্নমেন্টস মিসকন্ডাক্ট, এবং এগুলো নিয়ে আমি কথা বলার পর থেকেই আমাকে রেগুলার এই মিডিয়া ওই মিডিয়া ডেকে পাঠাতো। আমি বলেছি, করেছি, ডেটা দিয়েছি, সরকারকে বুঝিয়েছি নানানভাবে, যেভাবে আমার পক্ষে সম্ভব। আমার মনে হয়েছিল যে শুধুমাত্র বড় চাকরি বা ভারত সরকারের একটা বড় পদমর্যাদায় থাকলেই কিন্তু আমি মানুষের তত কাছে আসতে পারছি না, ততখানি উপকারে লাগতে পারছি না, যেটা আমি চাকরি ছেড়ে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারি। এই ভাবনা আমার অনেক দিন ধরেই ছিল, কারণ আমি প্রচণ্ড স্ট্রাগল করে বড় হওয়া, মানে এই যে ডাক্তার হওয়া, গাইনোকোলজিস্ট হওয়া, ইউপিএসসি ক্র্যাক করা, বিয়ে, 2 ছেলে মেয়ের মা হওয়া, আমার মেয়ে আছে, তাদের মানুষ করা, নিজের পায়ে দাঁড়ানো, টাকা পয়সা বানানো, ফেম, এভরিথিং টুগেদার। আমার মনে হয়েছে যে দিস ইজ নট এভরিথিং। আমার খুব কম বয়স, আমি যখন এমবিবিএস চান্স পাই আমার বিয়ে হয়ে যায়। আগের দিনের আমরা ওইভাবেই আমরা মেনে নিয়েছি, ছেলে হয়ে যায় সেকেন্ড ইয়ারে। মা ছিলেন, মা মানুষ করেছেন, ছেলে আমি করেছি পড়াশুনো হোস্টেলে থেকে, এইভাবে আমাদের সময় হতো। নাও পিপল ডাজন্ট থিঙ্ক। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আই স্টার্টেড ওয়ার্কিং ফ্রি মেডিকেল ক্যাম্প, একটা কনসেপ্ট নিয়ে আমি কাজ শুরু করি, যে বিনা পয়সায় আমার কিছু ফলোয়ার ডাক্তার সকলকে নিয়ে, নার্স, ফার্মাসিস্ট নিয়ে জায়গায় জায়গায় প্রান্তিক অঞ্চলে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ঘুরে মাসের রোববারগুলোতে, যেদিন আমি ফ্রি থাকতাম, আমরা ক্যাম্প করতাম। প্রথমে 200 পেশেন্ট, তারপরে 400, 500, কখনো এমনও হয়েছে 2000 পেশেন্টও আমরা কভার করেছি। ডাক্তারের সংখ্যাও 5 জন 7 জন থেকে বাড়তে বাড়তে আমার 75 জনের টিম হয়েছিল। ইটস এ বিগ ওয়ার্ক। আমি প্রধানমন্ত্রী যে ওষুধ জনৌষধি, সেখান থেকে দেখলাম আমি অনেক কম দামে 30% খরচা করে আমি মানুষের জন্য ডিজিসিএ মানে অ্যাপ্রুভ ফার্মাকোলজিক্যালি ইকুইভ্যালেন্ট বাট নট ব্র্যান্ডেড সেই ওষুধ দিয়ে আমি মানুষের করতে পারছি। আমি সেগুলো চালু করলাম আমি নিজের রোজগারে, কারণ তখন আমি যথেষ্ট ভালো রোজগার করি,
তো আমার মনে হয়েছিল ভগবান আমাকে অনেক কিছু দিয়েছেন, ভালো পরিবার, ভালো সংসার, ছেলে মেয়ে মানুষ হয়েছে, আমি নিজেও অনেক লড়াই করেছি, আমার সমাজের জন্য কিছু দেবার পালা। আই শুড ডু সামথিং ফর মাই সোসাইটি, ফর উইমেন ইন দ্য, বিশেষ করে রিমোট যারা দূরে থাকে। আপনি তো একদম গ্রাম বাংলা থেকেই বড় হয়েছেন, ওখানে আপনি দেখেছেন সেই সময় বাসন্তীর কথা ভাবতে পারছি না, মানে কতটাই নদী পেরোতে হতো, তখন কোনো ব্রিজ ছিল না। ক্যানিং আসতে গেলেই মানে একটা বড় ব্যাপার। আমার মাধ্যমিকের সেন্টার পড়েছিল ক্যানিং, সেটা আসতেই আমাকে এক জায়গায় এসে থাকতে হয়েছিল। এগুলো পড়লে অন্য জায়গায় চলে যাব, কিন্তু আমার শৈশব, আমার বড় হয়ে ওঠা, আমার জীবনের লড়াই আমাকে শিখিয়েছে যে আমারও সমাজকে দেবার কিছু আছে। সেই ভাবনা থেকে প্রায় 7 বছর চাকরি ছিল, আমি বিআরএস নিই 2021-এ, এবং আমি বিজেপিতে কন্টেস্ট করি চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে উত্তর দমদম থেকে, এবং খুব ভালো সংখ্যা ভোট পেয়েও আমি হেরে যাই, এবং সেই আমার যাত্রা শুরু। তার আগে আমি নিজের তরফ থেকে যেটা করেছিলাম, মেডিকেল ক্যাম্প যেটা বলছিলাম, প্রায় 560খানা 561খানা মেডিকেল ক্যাম্প অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ইন অল রিমোট এরিয়াস। তখন এত সুপার স্পেশালিটি হাসপাতাল, এত ডাক্তার এই ছিল না, মানুষ বিনা চিকিৎসায়, কোনো প্রসূতির বাড়িতে হোম ডেলিভারি ভেরি কমন ফ্যাক্টর, এরকম হতো আকচার। এবং মানুষের ইলিটারেসি, ইগনোরেন্সি, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতো না। 2017-তে প্রধানমন্ত্রী এটা লালকেল্লা থেকে বলে ওইটা আসলো। তো এই সব মিলেমিশে সামাজিক, মহিলাদের উন্নয়ন, প্রান্তিক মানুষের একটা ভাবনা, সেখান থেকে কিন্তু আমি কিছু করার তাগিদে বিজেপিতে এসে জয়েন করি এবং কন্টেস্ট করি। তার পরবর্তীকালে আমাকে দল থেকে আর ছাড়েনি, কোভিডে আমাকে ভীষণ কাজে লাগিয়েছিল, এবং তার পরবর্তীকালে আমি স্পোক্স পারসন ছিলাম। সবচেয়ে আমার আমি যেটা করি খুব ভালো করে করি, আপ্রাণ করি, ফাঁকি দিই না। চাকরি ছেড়েছি মানে ছেড়েছি, ডাক্তারি ছেড়েছি মানে ছেড়েছি। সেইখান থেকে আমাকে বসিরহাটের দায়িত্ব দেওয়া হয়। বসিরহাট লোকসভা আপনারা জানেন, সন্দেশখালী আমার হাতের কাজ। সেইখানে সন্দেশখালীতে যদিও আমরা পার্লামেন্ট ভোটে জিতিনি, একটা ডেমোগ্রাফিক কারণ আছে, কিন্তু সন্দেশখালীতে আমরা জিতেছিলাম। আমরা হিঙ্গলগঞ্জে মাত্র 4,500-5 হাজার ভোটে পিছিয়ে আছি। যদি বুথে আমাদের কর্মী বসতে পারতো, আমরা সেটাও জেতার জায়গায় ছিলাম। এবং দক্ষিণ বসিরহাট, 3টে অ্যাসেম্বলি জেতার জায়গায় লড়াই, সেই লড়াইটা খুব কঠোরভাবে ইনচার্জ হিসেবে ওই লোকসভার আমি প্রায় 2 বছর কাজ করেছি। এবং যেটা আমি মিডিয়ার সামনে বলতে পারি না, এই শেখ শাহজাহান আজকে ধরা পড়ার পেছনে যে হোমওয়ার্কটা করতে হয়, সেই কাজটা আমাকে প্রচুর ভীষণভাবে করতে হয়েছে। আমরা শুধু মিডিয়াতেই দেখেছি যে এত নির্যাতন সহ্য করেছেন ওখানকার মহিলারা, তারপরে তারা যে সরব হয়েছেন, এর পেছনে একটা শক্তি দেওয়া। কারণ আমরা এখনো দেখছি কত মেয়েরা, এই যে রিসেন্ট আমরা দেখলাম কসবা কাণ্ডে, এখানে কিন্তু এখন মেয়েরা মুখ খুলছে। আগে কিন্তু বহু বছর তারা কিন্তু নিপীড়িত হয়েছিল, কিন্তু তারা মুখ খুলতে পারেনি এই ভয়ে। মানে খাস কলকাতায় যেখানে মেয়েরা এত ভয় পাবে, তাহলে সন্দেশখালীর মতো জায়গায় মেয়েরা কতটা ভয় ছিল। সন্দেশখালী যারা যায়নি তাদের আইডিয়া নেই। সন্দেশখালীটা এককালে সুন্দরবন ছিল। সুন্দরবনের সব গাছগুলো বিক্রি করে হয়েছে কেটে কেটে। মানে ওখানে আর এখন কোনো জঙ্গল রাজ নেই, ওখানে কোনো গাছপালাই নেই। বরং ওই মানরেগার যে 100 দিনের কাজের বদলে শাহজাহানরা, অর্থাৎ তৃণমূলী বা সরকারের যারা নেতা, তারা ওই 1 হাঁটু করে কাটিয়ে মাছের ভেড়ি, এবং সেই ভেড়িতে চিংড়ি মাছ, পার্শে মাছ, ভেটকি মাছের চাষ 3 মাস 6 মাসের রোল করা, সেই যে শুরু হয়েছে। মাইলকে মাইল আপনি যান, ওই ভেড়ি আর ভেড়ি, রাস্তা নেই, একটা সরু রাস্তা দিয়ে আপনার গাড়ি যাচ্ছে, কোনো একটা রাস্তায় ব্লক পড়ে গেলে ইউ আর ফিনিশ দেয়ার। 2009 সালে কিছু ওরা যে কথা শুনতো না তাকে গুলি করে ফেলে দিত, ওই ভেতরে ডুবিয়ে দিত। এবং বহু বহু সাধারণ মানুষ এই ভয়ে মুখ খুলতো না। এই যে একটা মানে ভয়ের পরিবেশ তৈরি করে এই শাহজাহানের দলবল বা এই রকম ধরনের নেতারা, এরা যেভাবে নিজেদের অধিকার কায়েম এবং টাকা বানিয়েছে, ডেমোগ্রাফি চেঞ্জ করেছে, কম দামের কম খরচের মানুষকে কাজে, মানরেগার কাজ দেওয়ার জন্য ওপার বাংলা থেকে বর্ডার, ওপেন বর্ডার এনে রোহিঙ্গা বলুন বা অন্য বাংলাদেশি যারা এই দেশের নাগরিক নয়, তাদের এনে এখানে বসতি দিয়ে
ডেমোগ্রাফি চেঞ্জ করেছে, এগুলো কিন্তু সরকার দেখলেও কিছু করার থাকে না, কারণ সেখানে ভৌগোলিকভাবে পৌঁছানোর জায়গা নেই। আপনি একটা জায়গায় যাবেন, আপনাকে 4 বার নদী পেরোতে হবে, 3 বার নদী পেরোতে হবে, এবং সেখানে আপনি পেরিয়ে যাবেন, ফিরে আসবেন ওই একটাই রাস্তা, সেই রাস্তা আপনাকে তারাই অনায়াসে, এবং সেখানে বোম বারুদ বন্দুকের অভাব নেই, মানে এখনো অলমোস্ট ইনঅ্যাক্সেসিবল। হ্যাঁ, কিন্তু এখন ওদের যেহেতু একটা বড় সড় রকমের ধরপাকড় হয়েছে, একটা কন্ট্রোলে আছে, কিন্তু ভোট আসলে আবার ওইসব শুরু হয়ে যাবে। তো সেই জায়গা চলছে, একটা ত্রাসের রাজনীতি এখানে। সেই জায়গা থেকে লড়াই দিয়ে আমাকে তখন আমাদের যারা সিলেকশন কমিটি, মানে যারা এই মহিলা কমিশন বা এগুলো করেন, আমার কাজকর্ম দেখেছেন, আমাকে সিলেক্ট করেছেন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী, তার কমিটি আমাকে মনে করেছেন আমি কাজটার দায়িত্ব নিতে পারবো বা সামলাতে পারবো, আমাকে দিয়েছেন। আমি অফকোর্স আমি প্রাইম মিনিস্টারের কাছে কৃতজ্ঞ। কাজ করছি, প্রায় 1 বছর হতে চললো কমিশনে আছি। আমার কাছে 12টা স্টেট আছে, আচ্ছা, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটা। বাংলাভাষী জায়গাগুলো বহুদিন পরে, ধরুন বেঙ্গল থেকে আমি সেকেন্ড, আমার আগে এক মালিনী ভট্টাচার্য বলে একজন কমিশনে ছিলেন অল্প কিছু দিনের জন্য, তারপরে আমাকে সিলেক্ট। তো বাংলা থেকে যায় না, বাংলার আওয়াজ, বাংলার কথা কিন্তু ওই অবধি পৌঁছায় না। আর সবসময় পশ্চিমবঙ্গ একটা বিরোধী রাজনীতির জায়গায় থাকা, অন্য সিপিএম 35 বছর, তৃণমূল, এর ফলে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, টাকা পয়সা, উন্নয়ন সব কিছুতে একটা নেগেটিভিটি। এই নেগেটিভিটির জন্য বাংলা কিন্তু আজকে অনেক সুযোগ সুবিধা, প্রকল্প সব থেকে বঞ্চিত পায় না, বাংলার মানুষ জানে না। মানে অনেক 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 জায়গা আছে অন্য রাজ্য যেখানে তরতরিয়ে বাড়ছে, এখানে একটা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই জিনিসটা বাংলায় সত্যিই অভাব। সেখান থেকে কাজ করছি। আর যেভাবে ক্রমবর্ধমান ক্রাইম অন ওমেন, মহিলাদের ওপর অত্যাচার রিসেন্ট টাইমসে মারাত্মক আকার নিয়েছে। হ্যাঁ, আরজিকরের পরেই কসবাকাণ্ড, সন্দেশখালিতে হয়েছে, মানে শুরু হয়েছে তো সেই পার্ক স্ট্রিটের, এটা মনে আছে আমার, যখন মুখ্যমন্ত্রী বললেন যে এ তো ছোট ঘটনা এবং কাস্টমারের সঙ্গে দর কষাকষির জন্য এটা হয়েছে, সেই সময় থেকে তখন যদি সেই ব্যক্তি কিন্তু এখনো ধরা পড়েনি, সেই যে ক্রিমিনাল সে কিন্তু ধরা পড়েনি। তো সেই সময় থেকে এটা বাড়তে বাড়তে আজকে এমন পর্যায়ে এসে গেছে যে মেয়েরা তাদের শিক্ষাঙ্গনে, তাদের কর্মক্ষেত্রে কোথাও নিরাপদ নেই। তো এটা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নেই, এটা একটা সংগঠিত অপরাধের মতো অবস্থা হয়ে গেছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমি কমিশনে যখন ঢুকেছিলাম তখন মহিলাদের ওপরে ক্রাইম অন ওমেন বা রেপ অ্যান্ড মার্ডার, গ্যাং রেপ, অ্যাসিড অ্যাটাক বা এই ধরনের অ্যাটেম্প টু রেপ, এই ঘটনাগুলোর কমপ্লেন কমিশনের কাছে যা আসতো এই 1 বছরে 3 গুণ আসছে, 3 টাইমস। একটা হলো কমিশন বলে কিছু আছে, বাংলার মানুষ জানতে পারছে। আরেকটা হলো পশ্চিমবঙ্গ এখন ডোমেস্টিক ভায়োলেন্সের নাম্বার 1 ইন দ্য কান্ট্রি। বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া বা ঘরেলু শ্বশুরবাড়ির হিংসা, এখানে অত ডাউরি চলে না, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সে ফার্স্ট। আপনার যেসব বর্ডারগুলো, আর এখানে তো 2021-এর পরে কোনো এনসিআরবি ডেটা নেই, আমরা যেহেতু ফিল্ডে কাজ করি আমরা জানতে পারি যে মহিলাদের উপর অত্যাচারটা কত মারাত্মক, ভয়ানক এবং কিভাবে হু করে বাড়ছে। সাইবার ক্রাইম প্রচুর, এবং সেগুলোর ওই যারাই করে তারা মানে আমি কি বলবো, তারপরে মেয়েদের এই রেপ, মার্ডার এবং এইসব ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং দোষীরা যে জায়গায় আছে এগুলো আমি হয়তো পরে বলছি। এখানে আপনি যে কথাটা বলছিলেন সেটা আমি ভুলে যাব পরে। একটা হলো, দেখুন, মহিলারা এখন অনেক বেশি কাজে যোগদান করছে, অনেক শিক্ষিত। তো সেই হিসেবে মেয়েরা বাইরে বেরোবে, কাজ করবে, এবং কাজ করার জন্য নিরাপত্তা এবং উপযুক্ত পরিবেশ মেয়েদের দিতে হবে। এটা বাস্তব, ডিজার্ভ করে, এটা বাস্তব। আজকে মেয়েরা ধরুন অলিম্পিকে ইন্ডিয়ান মেয়েরা, ভারতীয় মেয়েরা সোনার পদক নিয়ে আসছে। আজকে অপারেশন সিন্দুর দেখুন, সেখানে আর্মির যে পাওয়ার, উইমেন পাওয়ার, 2 মহিলা আমাদের জানাচ্ছেন। সে আপনি ডাক্তারি বলুন, আর চিকিৎসা ক্ষেত্রে বলুন, আর ওকালতিতে বলুন, পুলিশ বলুন, আর যে কোনো জায়গায় মেয়েরা আজকে দুর্দান্ত রেজাল্ট করছে।
এবং সেই রেজাল্টগুলো করতে গিয়ে তাদের বেরোতে হচ্ছে। তারা দিন রাত 24 ঘন্টা বাইরে কাজ করছে, ঘর সামলানোর সাথে সাথে তারা শিক্ষিত, তারা আধুনিক, তারা কর্মক্ষম এবং তারা স্বপ্ন দেখে, তারা বাইরে বেরোচ্ছে। এবং কোনো রাজ্য বা কোনো সরকার বা কোনো সমাজ মেয়েদের বলতে পারে না তুমি এই সময়টুকু কাজ করবে, এই সময় ঘরে থাকবে। মৌলিক অধিকারে কেউ হাত দিতে পারে। ঠিক। কমিশন সেখানে দাঁড়িয়ে যে রাজ্যর কাজ কি, প্রশাসনের কাজ কি, তাদের পাশে সহযোদ্ধা হিসেবে দাঁড়িয়ে তাদের সুরক্ষিত করা, তাদের নিরাপত্তাটা নিশ্চিন্ত করা। এবং আমাদের আউলজাই কমিশনের চোখটা সেই জায়গায় যে প্রশাসন, পুলিশ তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছে কিনা, মহিলাদের সুরক্ষা নিরাপত্তা বেড়েছে কিনা, তাদের ব্যবস্থা ঠিক আছে কিনা, পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা, কেসের সময়ে যে সময়ে রিপোর্টিং হওয়া দরকার সেটা হচ্ছে কিনা, এবং অ্যাকর্ডিংলি আমরা ওদের ইনস্ট্রাকশন দিই। সেই জিনিসগুলো যতক্ষণ না, এবং সামাজিক, তার সাথে সাথে কমিশনের আরেকটা ভূমিকা হলো যে আপনার মেয়েরা ধরুন কোনো একটা জায়গায় বাচ্চা নিয়ে স্বামী তাড়িয়ে দিল, হ্যাঁ, প্রচুর ঘটনা ঘটে, বহু কেস পাই। মেয়েটি হয়তো কম বয়সে ভুল করে টিনেজ মেয়ে বিয়ে করে নিল, মেয়েটি কোথায় যাবে? তার বাবা মার কাছে বোঝা। মেয়েটির একটা সন্তান আছে, সে তার শ্বশুরবাড়ি বলে কিছু নেই, একটা ফেক প্রোফাইল দেখে একটা কিছু ইয়ে করলো, দেখে সে একটা কম বয়সের ভুল করে বিয়ে করে মা হয়ে ওই জায়গায় এসছে। সমাজ তাকে কোন জায়গায়, সে স্বাবলম্বী নয়, লেখাপড়া কমপ্লিট করতে পারেনি, তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটাই কমপ্লিট হয়নি। সুতরাং মেয়েটি পূর্ণ হবার, একটা ফুল ফোটার আগে তাকে পোকায় কাটায় খেয়ে নিল। তো সেই জায়গায় সেই মেয়েটার জন্য যে দায়বদ্ধতা প্রশাসনের, পুলিশের, সমাজের, রাজ্যের, রাষ্ট্রের হওয়া উচিত, সেইটা এনশিওর করা কমিশনের কাজ। আমরা ওদের পাশে দাঁড়িয়ে সেইগুলো করি। এই মেয়েগুলোকে আমরা ওয়ান স্টপ সেন্টারে পাঠাই, সেখান থেকে দরকার হলে মানসিকভাবে যদি বিধ্বস্ত থাকে কাউন্সিলিং করাই, তাদের যদি চিকিৎসার প্রয়োজন হয় সরকারি চিকিৎসা, তাদের যদি ভিকটিম কম্পেনসেশন, সোশ্যাল ওয়েলফেয়ার, সেই টাকা পয়সা পাইয়ে দেওয়া, বাচ্চাটিকে রাখার যদি জায়গা না থাকে আমরা সেই তাদের জন্য যে হোমগুলো আছে সেখানে ব্যবস্থাপনা, সেখানে তারা সঠিক থাকছে কিনা, তাদের পড়াশুনো, চিকিৎসা সুব্যবস্থা আছে কিনা, এই পুরো জিনিসটা একটা সিস্টেমের ভেতরে, মানে তাদের পাশে থাকা। শুধু তাই নয়, এই যে অল্প শিক্ষিত বা কম শিক্ষিত মেয়েগুলো জীবনের 20-22 বছরে দুনিয়া দেখে ফেললো, কষ্ট, মানে তাদের চোখের জল মোছাবার কেউ নেই। আমরা এই মেয়েগুলোকে নিয়ে আমরা প্রশিক্ষিত করি, আমরা স্বাবলম্বী করার জন্য। আমাদের প্রোগ্রামের মধ্যে এটার নাম হলো ক্যাপাসিটি বিল্ডিং। ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম আমাদের ন্যাশনাল কমিশন ফর ওমেন থেকে আমরা রেগুলার বেসিসে প্রত্যেকটা স্টেটে, ধরুন 100 জন, 50 জন, 200 জন, 500 জন মহিলা, তাদের কাউকে হয়তো মোবাইল রিপেয়ারিংয়ের একটা কোর্স করালাম 1 মাসের, স্বনির্ভরিত হয়ে তারা নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করে খেতে পারে। তো আছেই, আমরা কমিশন থেকে তাদের সার্টিফাই করি, সে কমিশনের সার্টিফিকেট পেয়ে গেল, সে তার নিজের বাড়ির দরজায় এটা লাগিয়ে দিল। আপনি প্রতিদিন তার 2-3টে মোবাইল আসবে এবং দিন গেলে সে 2000 টাকা কামাবে, সে ইজ ইন্ডিপেন্ডেন্ট। একটু শিক্ষিত যারা 12 পাস, তাদের নার্সিং ট্রেনিং, হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং, এগুলো আমরা দেওয়াই। এই শুধু নয়, এছাড়া ওই কি বলে মাশরুম চাষ, হ্যানা ত্যানা, গোটারি, মুরগি, হাজবেন্ড, এই যেসব আছে অ্যানিম্যাল হাজবেন্ডারি, এইসবের উপর ট্রেনিং দেওয়ানো হয়। যার যেমন ক্ষমতা, যার যেমন ক্যাপাসিটি, জমি আছে কিনা বাড়িয়ে দেখে, তার যার যাতে ন্যাক, টেইলারিং, এইসব মেশিন কিনে দেওয়া, এই করা, ওই করা। আমরা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে টাই আপ করা আছে, আমরা সেগুলো সেলফ হেল্প গ্রুপের সঙ্গে আমরা ব্লক ওয়াইজ করি। কিন্তু দুর্ভাগ্য হলো পশ্চিমবঙ্গে আমরা বেশি কাজ করতে পারি না। আমাদের সঙ্গে যে কোনো কারণে হোক কমিশন, রাষ্ট্রীয় মহিলা আয়োগের সাথে একটা, জানি না কি, এখনও অবধি কোনো সেলফ হেল্প গ্রুপ আমাদের কাছে কোনো, আমি বারবার যাই, বারবার অ্যাপ্রোচ করি, এখনও ওরা কনফিডেন্স আনতে পারছে না যে কমিশন তাদের সাহায্যের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য কিছু। ওরা বলে আমরা সব সরকার থেকে পাচ্ছি, আমাদের কিচ্ছু লাগবে না। তাদেরকে ভুল বোঝানো হয়, সময়ের সাথে সব বলবে। আজকের এই পরিস্থিতির জন্য আপনার কি মনে হয় যে প্রাতিষ্ঠানিক যোগ কতটা আছে? এই যে এখন যা দেখতে পাচ্ছি এই রিসেন্ট টাইমসে আমাদের পশ্চিমবঙ্গ, আগে বলা হতো পশ্চিমবঙ্গ একটা সুরক্ষিত জায়গা মেয়েদের জন্য, কিন্তু এখন তো কোথাও মেয়েরা সুরক্ষিত নয়। তো এটার পেছনে কারণটা কি বলে আপনার মনে হয়?
দেখুন, প্রথম কথা হলো, যে কোনো ক্রাইম যখন হয় না, ক্রাইমের যারা ক্রাইম করে, ক্রিমিনাল, সে রেপিস্ট হোক, সে মার্ডারার হোক, বা সে রেপিস্ট এবং মার্ডারার কাম পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল পারসন হোক, পুলিশ প্রশাসনের কাজ তৎক্ষণাৎ তাকে বুক করা, ক্রাইমের রিপোর্ট করা এবং তার বিচার দেওয়া হলো জুডিশিয়ারি সিস্টেমের কাজ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা ডিলেড। কিছুতেই আপনি দেখবেন না, একটা আরজি করের মেয়েটির দেখুন, একটি বিচার হলো, একজনকে সাজা দেওয়া হলো, কিন্তু সেইখান থেকে আপনি দেখুন ওর এখনো অবধি তার বাবা মা যে মনে করে যে এর ভিতরে অনেক কিছু ইনভলভ, অনেকজন ছিল। আমি নিজেও ব্যক্তিগত মনে করি যে সম্পূর্ণ বিচার এখনো হয়নি। বিচার এটা অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে, আপনার সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই করছে, সুতরাং তারা আরও চার্জশিট দেবে, তারা আরও কাজ করছে। আমি বিশ্বাস করি যে সম্পূর্ণ যারা দোষী তাদের ধরা উচিত এবং ধরা পড়বে। কিন্তু এই যে ডিলে, এই ডিলেতে মানুষের মনে আস্থা, বিচারের প্রতি যে আস্থা বা সিস্টেমের ওপর যে বিলিফ, সেটা কিন্তু কমে যাচ্ছে। আর পার্কস্ট্রিট থেকে কামদুনি কোনো জায়গায় কিন্তু অ্যাবসোলিউট পানিশমেন্ট বলতে আমরা যেটা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে হয়নি। কামদুনির ঘটনাতে তো এখনো কারোর কিছুই সাজা হয়নি। তারা এখন কি করছে, কামদুনির সাজাপ্রাপ্ত যাদের যাবজ্জীবন হয়েছিল, তারা এখন প্রোটেকশন নিয়ে বাড়িতে বসে আছে এবং তারা মজ করছে, মস্তি করছে। চিন্তা করতে পারেন, একটি মেয়েকে কেবলমাত্র ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার নয়, তাকে যেভাবে তার উপর অত্যাচার হয়েছিল, দুটো পা ছিঁড়ে দেওয়া হয়েছিল, সেই লোকগুলো আজকের দিনে এই সরকার, এই প্রশাসন তাদের বাড়িতে প্রোটেকশন দিয়ে রেখেছে যাতে তাদের ওপর কেউ কিছু না করে, এবং তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? কারণটা হলো 1 নম্বর ডিলে, আর 2 নম্বর হলো পলিটিক্যাল কানেকশন, পলিটিসাইজেশন। এই প্রশাসন, এই বিচার ব্যবস্থা পলিটিক্স মুক্ত হতে হবে। সে যেই হোক তার মধ্যে রাজনীতি ঢুকবে না, দল, রং, কালার, পতাকা দেখে কিছু হবে না। এই জিনিস না আসলে বাংলার মেয়েদের কিন্তু, আমরা বলছি, আমি নিজে একটা বাংলার মেয়ের মা, আমি মা হিসেবে আমার বুক দূর করে। আমার মেয়েকে আমি ভাবি যে কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো, আর কেন পাঠাবো। প্রত্যেক বাবা মারই এই অবস্থা, একই অবস্থা। যা মেয়ে বাড়ি ফিরবে তো ঠিকঠাক ভাবে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কোথাতেও তো তার সেই সুরক্ষিত। একটা কথা বলি, দেখুন, মেয়েরা দিন হোক রাত হোক, যে কোনো সময় তারা বেরোবে, কাজ করবে, সে যে কোনো কারণে হোক, সে কাজের ডাক্তারির জন্য হোক, সে খবর জার্নালিস্ট হোক, বা কোনো পেশেন্টের জন্য হোক, আর অথবা নিছক বন্ধুর সঙ্গে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, সে রাতে বেরোতে পারে, দিনে বেরোতে পারে। কিন্তু সমাজকে তার জন্য নিরাপত্তা দেওয়াটা তার সমাজের দায়িত্ব, সমাজের কর্তব্য। একটি মেয়ের মৌলিক অধিকার যে আমি কোন সময় কোথায় বেরোবো, তার উপরে কোনো সমাজ বা কোনো সরকার কোনো আরোপ করতে পারে না। এই মৌলিক অধিকারে কেউ হাত দিতে পারে না। সেই জায়গায় এই যে বলা হয়, এটা ওটা বলা হয়, সেগুলো কিন্তু বেআইনি। কেন গিয়েছিল ওই ঘরে, রাতের অন্ধকারে কেন গেছিল, স্বভাব কেন, এই কেন, ওই কেন, এই প্রশ্ন করার অধিকার সরকার সমাজের নেই। মেয়েটির মৌলিক অধিকারে হাত দেওয়ার জায়গা নেই। আর আমি যেটা বলছিলাম যে নানান ফিল্ডে মেয়েরা এক্সেল করছে, তাদের সঙ্গে আমাদের সহযোদ্ধা হতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, সমাজকে নিরাপত্তা বাড়াতে হবে, বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। এবং এই যে প্রশ্নগুলো আসে, এগুলোকে আমি মনে করি যে কখনো কোনো অবস্থাতেই যে এই মেয়েটির উপরে কিছু আরোপ করে সমাজকে নিজের ঘাট থেকে দায়িত্ব সরিয়ে দিয়ে বিচার সিস্টেমটাকে ডিটেইন করে দেওয়া, এই যে প্রবণতা, এবং এর মধ্যে যে রাজনীতি ঢুকে পড়া, এবং দেখা যায় তার মধ্যে যে সিস্টেমে যে করাপশন, সেই করাপশনটাকে ভাঙতে হবে, সেই পলিটিসাইজটাকে বন্ধ করতে হবে। আর পুলিশকে অনেক প্রম্পট হতে হবে, এবং টাইম বাউন্ড ম্যানেজমেন্ট হতে হবে, বছরের পর বছর চলবে না। এইগুলো যদি না করে
তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে মেয়েরা নিরাপত্তা তো এখন নেই। আগামী দিনে আমার মেয়েরা পশ্চিমবঙ্গে একটু লেখাপড়া জানা, আপনি জানেন আমি 12টা রাজ্যে ঘুরে বেড়াই, কত ছেলে মেয়ে বাইরের রাজ্যে হোটেলে চাকরি করছে, মেয়েরা সাধারণ চাকরি করছে, 15,000 17,000 MA পাস, বিএড পাস, ল পাস, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সাধারণ চাকরি করছে, কিন্তু রাজ্যে তাদের ভাত নেই, রোজগার নেই, পরিযায়ী শ্রমিক না, শিক্ষিত পরিযায়ী তারা এখান থেকে মহিলারা, তারা ওখানে আমরা রাতে থাকো কোথায়? হোটেলেরই বাইরে লবি আছে, লবিতে আমরা 5টা মেয়ে একসঙ্গে ঘুমাই। আমার পশ্চিমবঙ্গে পারবে? সাহস করবে? আপনি 5টা মেয়েকে বাইরে হোটেলের লবিতে শুতে দিতে পারবেন? নিরাপত্তা নেই, নিরাপত্তার অভাব। কেন? কারণ সমাজ এখানে যারা চালায়, যারা প্রশাসক, যারা রাজনৈতিকভাবে, তারাই দেবেন পার্ট অফ ক্রিমিনাল। ক্ষমতাধারীরাই এখানে অ্যাকচুয়ালি সেই যে, এবং মেয়েদের সম্মান দেওয়া হয় না। আপনি বাড়িতে আপনার স্ত্রীকে, মেয়েকে, মাকে সম্মান দিচ্ছেন না, তুই তোকারি, গালাগালি, স্বভাব চরিত্র, এটা ওটা করে যাচ্ছেন। আপনি মেয়েদের সম্মান না দিতে পারলে, মেয়েদের শ্রদ্ধা না জানাতে পারলে, মেয়েটির, একটি নারীর যে ক্ষমতা, তার যে শক্তি, তার যে সাহস, তার আত্মনির্ভরতা, এগুলোকে আপনি সম্মান না দিতে পারলে তার পাশে দাঁড়াবেন কি করে? আপনি যতই ওই কি সরকারের রাতের সাথী, পথের সাথী, হ্যানা ত্যানা কি বলছে, তো এগুলো ততক্ষণ কোনো কাজ করবে না যতক্ষণ আমাদের নাগরিক মনে, প্রশাসকের মনে, সমাজের মনে এই চেতনা আসবে, মেয়েদের সম্মান দেওয়া এবং তাদের নিরাপত্তা বাড়ানো, এবং সাথে সাথে টাইম বাউন্ড অ্যাপলিটিক্যাল একটা সিস্টেম তৈরি করতে হবে, করাপশন ফ্রি। এটা ঠিক বলেছেন একদম। আর একটা জিনিস বলুন দিদি, যদি কোনো মেয়ে এইরকম কোনো পরিস্থিতির শিকার হয় যেখানে সে কোনো এইরকম ক্ষমতাশালী কোনো ব্যক্তির দ্বারা নির্যাতিত হয়েছে বা তার কোনো রকম কানেকশন রয়েছে বলে সে দাবি করছে, এবং মেয়েটিকে ব্ল্যাকমেল করা হচ্ছে তার কোনো ভিডিও দিয়ে বা এরকম কিছু দিয়ে, সেক্ষেত্রে সে কি করে মহিলা কমিশনের কাছে যাবে এবং কিভাবে তার কাছে সাহায্য চাইবে? আরে মহিলা কমিশনে যেতে হয় না, খবরটা যদি মিডিয়ায় বেরোয়, আমরা সুমোটো কেস নিই, আর মহিলা কমিশনের 24 আওয়ার্স হেল্পলাইন আছে, 24 ঘন্টা। যদি কোনো ফোন করলে কেউ রিপ্লাই নাও করে রাত 2টোর সময়, সঙ্গে সঙ্গে আপনার ওটা রেকর্ডেড হয়ে গেল অ্যাজ কেস, ফোন চলে আসবে, ডিটেলস নেবে, নাম অ্যাড্রেস নেবে, পুলিশ স্টেশন নেবে, লোকাল পুলিশকে ইনফর্ম করা হবে, সেই মেয়েটির কাছে যোগাযোগ করে পুলিশ 24 ঘন্টার মধ্যে আমাদের রিপোর্ট করবে, এরকম একটা সিস্টেম আছে। এবং আমরা কমিশন যখনই রেজিস্টার করি কমপ্লেইন কেস, মেয়েরা যখন আমার কাছে লিখে পাঠায়, যেটা বলছিলাম আমি আসার পরে নাম্বার অফ কমপ্লেন 3 গুণ 3.5 গুণ বেড়ে গেছে। এটা কেন বেড়েছে? ওরা এখন কানেক্টিভিটি পাচ্ছে, মানুষের আইডিয়াই ছিল না, সেই জায়গা থেকে 24 ঘন্টা হেল্পলাইন, ইমেল আইডি, ন্যাশনাল কমিশন ফর ওমেন ওয়েবসাইট খুলে আপনার এককারি হাউ টু কমপ্লেন প্রচুর আছে, এত যেতে হবে না। যারা অশিক্ষিত তারা একটা নাম্বার আছে, সেই নাম্বার নর্মাল নাম্বার, ন্যাশনাল কমিশন ওমেন দিলেই আপনি নাম্বারটা পেয়ে যাবেন। আমরা নাম্বারটা দেখাবো আমাদের পডকাস্টে, তো সেই নাম আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সেই নাম্বার আপনি করলে এটা ইউ আর রেজিস্টার্ড। আপনার আনসার আসুক বা না আসুক, আপনার কাছে ফোন যাবে, আপনার অসুবিধার কথা জানা হবে, কোথায় থাকেন, অ্যাড্রেস, ফোন নাম্বার, গার্জিয়ান ডিটেলস জানা হবে, কোন পুলিশ স্টেশন, এবং অ্যাকর্ডিংলি অ্যাকশন নেওয়া হয়। আমাদের কমিশনের সিস্টেমে রেজিস্টার হওয়া, রিভিউ হওয়া জেনুইন কিনা, এবং সেটা রিপোর্ট হয়ে আসতে হয়তো 2-3 দিন সময় লাগে, 4 দিন সময় লাগে, কিন্তু উই ডু নেভার লিভ এনি ওমেন আনপ্রোটেক্টেড। যে কোনো কমপ্লেইন আমাদের ওখানে অবশ্যই তার বিচার হয়, মানে সাইবার ক্রাইম থেকে ফিজিক্যাল ক্রাইম সব রকম। আমাদের নানা ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স কেস প্রচুর। লাইমলাইটে আসেনি এমন কিছু নিউজ যেটা আপনি রিসেন্ট দেখেছেন, এই বিষয়ে একটু আমাদেরকে বলুন, যেগুলো আমরা খবরেও জানতে পারি। আমাকে আমার কমিশনে দুটো ব্যাপারে এক্সপার্ট করে। একটা হলো বহু মেয়েদের প্রেগনেন্সি এলে তারা যখন অফিসকে জানায়, তাদের 3 মাসের মাইনে দিতে হয় মেটারনিটি লিভ হিসেবে। সেটা শুনে বহু প্রাইভেট কোম্পানি, এমনকি গভর্নমেন্ট আন্ডারটেকিংও মেয়েগুলোকে টার্মিনেট করে দেয়, ইনএফিশিয়েন্ট করে দেয়। টাইম তোমার এফিসিয়েন্সি বাউন্ড, কাজ করতে পারোনি। সেই কেসগুলো আমাদের কাছে ভুরি দিন গেলে আমি সারা ভারতে অন্তত 7টা থেকে 10টা করি, এবং 90%, 85 to 90% কেসে অলরেডি রেজাল্ট পেয়েছে। আমাদের সাকসেস স্টোরিতে এগুলো লেখা, অ্যান্ড আই এম দ্য এক্সপার্ট অফ দ্যাট, নাম্বার 1। নাম্বার 2, প্রেগনেন্সি ছাড়া আরেকটা হলো পশ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস।
তাদের ইন্টারনাল কমিটি আছে কিনা, কমপ্লেইন কমিটি আইসিসি, সেই কমিটি কাজ করে কিনা, সেই কমিটির রেকমেন্ডেশন মানা হয় কিনা, অথরিটির সঙ্গে পুলিশের সঙ্গে আমরা এমনভাবে আমাদের সিস্টেম যে আইসিসি যদি না থাকে, কোনো মহিলার কর্মক্ষেত্রে যদি আইসিসি কোনো না হয় এবং সেখানে যদি কোনো ঘটনা ঘটে যায়, যেটা আমরা কসবা কলেজেও বলেছি, ল কলেজেও বলেছি এবং আরজি করেও আমরা ইমপ্লিমেন্ট করিয়েছি আলটিমেটলি। তো এগুলো আগে ছিল না, পশ্চিমবঙ্গে এগুলো মানা হয় না, ডোন্ট কেয়ার। আমরা অনেকে জানতামও না, এরকমও ছিল এক সময় যেটা আমাদের ধারণার বাইরে ছিল। উপরে অ্যাওয়ারনেস আমরা আমাদের জন্য আমাদের রেকমেন্ডেশনে 3 মাসে একবার করে প্রতিটা ইনস্টিটিউশনে হওয়া জরুরি। 3 মাস না হয় 6 মাসে হোক, বছরে হোক, কখনোই হয় না। তাদের যে কি পশ অ্যাক্ট, হোয়াট ইজ পশ অ্যাক্ট, যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস। একটি মেয়ে ধরুন পিএইচডি করছে, তার সুপিরিয়রের কাছে তার সেকেন্ড ইয়ার বা ফাইনাল ইয়ার, সে অন্যভাবে ব্যবহৃত হচ্ছে, সে কিছু বলতে পারছে না, তার থিসিস আটকে আছে, নিশ্চিন্তে চোখ কান বন্ধ করে আইসিসির কাছে সে করতে পারে, কমিশনকে জানাতে পারে। দ্যাট উইল বি 100% সিক্রেট, কেউ জানতে পারবে না, কিছুই জানতে হবে। এমনকি আমরা এমন হয়েছে, আপনি বাঁকুড়া মেডিকেল কলেজ, পুরুলিয়া মেডিকেল কলেজের গত মাসের মে মাসের শেষে বা জুনে আমি পুরুলিয়া গেছিলাম জনসন, সেই একটা ঘটনা আমি বলে দিই। তো মেয়েটি হলো একটা ডিপার্টমেন্টের একটা সাবজেক্টের অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি ট্রেনে যাচ্ছেন, কলকাতা থেকে যান, তার পোস্টিং হয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজ, রাত্রিবেলা 2AC-তে যান, সকালবেলা নেমে হাসপাতাল করেন, 2 দিন করেন, 2 দিন ওখানে থেকে 3 দিনের দিন ক্লাস নিয়ে উনি চলে আসেন, স্যাটারডে সানডে বাড়ি করেন, এইভাবে করছেন। ট্রেনের কামরায় আরেকটি পাশের অন্য কলেজ আছে, আমি নামটা মনে পড়ছে না, সেখানকার তিনি ভিসি ইউনিভার্সিটির, তিনি তার ওই একই কামরায় বললো, দিদি ম্যাডামকে আমি চিনি, আমি ওইখানে আমার সিট চেঞ্জ করে ওইখানে এসে রাত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কামরায়, যেটা নিয়ে মামলা হয়েছে, পুলিশ কিছু করেনি, বিকজ দ্যাট জেন্টলম্যান ইজ ভেরি পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল অলসো। মানে সব জায়গাতেই আমরা কমিশন বসিয়ে ওনাকে অ্যারেস্ট করিয়েছি। আচ্ছা, মেয়েটিকে পাইয়ে দিয়েছি যা যা তার ন্যায্য, এবং জিআরপি থেকে, যেহেতু ট্রেনে হয়েছে, জিআরপি পুরুলিয়া বাঁকুড়ার মাঝামাঝি কোনো একটা স্টেশন, সেখান থেকে তার কাজটা হয়েছে। মেয়েটি আমাকে, আমার জুনিয়র, অফকোর্স শি ইজ এ ডক্টর, তো জানিয়েছে, কিছু করতে পেরেছি, একটি মেয়ের পাশে দাঁড়াতে পেরেছি, এটাই অনেক বড় পাওনা। এগুলো কিন্তু খুব একটা লাইমলাইটে আসে না, প্রচুর এরকম ঘটনা, পক্সের উপরে, পশের উপরে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপরে, মেটারনিটি বেনিফিটের, এই কেসগুলো কমিশনের চেয়ারপারসন, আরও 2জন মেম্বার আছেন, আমি ছাড়া 3জন মেম্বার, 1জন চেয়ারপারসন এনসিডাব্লিউতে, আমরা 4 জনে মিলে সুরো ভারতবর্ষের সব স্টেটগুলো ভাগ করা আছে। কিন্তু এই কেসগুলো আসলে উনি আর কাউকে দেবেন না, বলবেন এটা অর্চনা ম্যাডাম যাবে, উনি এটার এক্সপার্ট, অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট। উই আর অলসো প্রাউড অফ দ্যাট। আমাদের মানে পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত, মানে এই যে আপনি বললেন একজন ডাক্তার, তিনিও মানে সেক্সুয়ালি হ্যারাস হচ্ছেন কামরার মধ্যে, এদিকে তার মানে গ্রামে গঞ্জে কি তালে চলছে যে খবরগুলো আমরা কোনোদিনই পাচ্ছি না। রিসেন্ট আবার তো শুনলাম বর্ধমান বাঁকুড়াতে একটা কোন কেস হয়েছে, এই ঘটনা চলতেই থাকছে। তো আপনারা কি স্বতঃপ্রণোদিতভাবে কখনো কেস করেন পুলিশে? আমাদের সুমোটো সেল আছে, সেই সেলে আমাদের কমিশনের কাছে 100-এর উপরে অ্যাডভোকেট আছে, ল অফিসার আছে, কাউন্সিলর আছে, বিশাল ইনফ্রাস্ট্রাকচার, এবং সারা ভারত জুড়ে। আমি আপনাকে বলবো, পশ্চিমবঙ্গের কথা বলছেন না? একদম পশ্চিমবঙ্গের কথাই বলছি, কারণ আমাদের আজকে মেইন ইস্যুটা আমি সেটাই বলছি। পশ্চিমবঙ্গের ক্রাইম অন ওমেন যেভাবে বেড়ে চলেছে এবং রেকর্ডেড হচ্ছে, কমপ্লেইন বেশি হচ্ছে, 3 গুণ হচ্ছে। 2021-এর পরে এনসিআরবি ডেটায় আপনি মহিলাদের কিছু ডেটা পাবেন না, কারণ বাইরের দুনিয়ার কাছে আমাদের সরকার ভালো থাকতে চায়, সেটা মেয়েদের কষ্টের আরেকটা কারণ। এই যে কন্যাশ্রী দেওয়া হয় স্টুডেন্টদেরকে, তো এতে কি আপনি দেখতে পাচ্ছেন যে বাল্যবিবাহ কিছু কমেছে? এটা আরেকটা আমার স্পেশালাইজেশন। আমি কাজ করছি ন্যাশনাল রেট অফ টিনেজ প্রেগনেন্সি 6 to 7%। সেইখানে এখন পশ্চিমবঙ্গে গত 3 বছরে এটা 12 থেকে 20%, হুইচ ইজ অ্যালার্মিং, সাইলেন্ট কিলার। মেয়েরা হাতে মোবাইল, কিন্তু তাদের বলে দেওয়া হয় না মোবাইলটা কোন কোন জায়গায় ব্যবহার করে। ফেক প্রোফাইল চলে আসে, কেউ রাজপুত্র হয়ে, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে, কেউ বিজনেসম্যান হয়ে, কোটিপতি হয়ে, বয়স 15, 14, 16, তারা ম্যাগনেটের মতো অ্যাট্রাক্ট হয়ে যায়।
সেই প্রোফাইল ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। প্রথমে স্কুল ড্রপ আউট, ইনক্রিজিং স্কুল ড্রপ আউট ইন ওয়েস্ট বেঙ্গল। কোনো সরকারের চৈতন্য নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েরা 4, 5, 6, 7, 8 পরে একটা একটা করে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে ট্রাইবাল এরিয়ায় যেখানে সামাজিক চেতনা বা শিক্ষার একটু কম আছে, অভাব আছে, সেই জায়গাতে মানে বাড়ির লোকও বলে যে বিয়ে তো দিয়ে দেবো, বড় হয়ে গেছে, পিরিয়ড হয়ে গেলে ওরা ভাবে বড় হয়ে গেছে। ওদের সেই সেন্স নেই যে এখনো ডেভেলপ করেন সেই শিক্ষা, যে তাকে ফিজিওলজিক্যালি পারফেক্ট গ্রোথের জন্য অন্তত 19-20 বছর হওয়া দরকার, অন্তত তার মানসিকভাবে ভারসাম্য আনার জন্য, ইমোশনটাকে সাইডে রাখার জন্য একটা বয়সের প্রয়োজন হয়। এই টিনেজের ওই সময়টা তাদের কোনো রকম কিছু নেই, অথচ হাতে ট্যাব দিয়ে দিচ্ছে সরকার। এই ট্যাবটাকে কি করে ব্যবহার করবে তারা জানে না। 7, 8, 9, 10, 11, 12 মেয়েরা মানে নির্ধারিতভাবে তারা কোনো না কোনো খপ্পরে পড়ে যায়। তাদের মধ্যে কেউ হয়তো জেনুইন সত্যিকারের একজন প্রেমিক, হয়তো তার যোগ্যতা বাড়ানো আছে, কিন্তু সে একটা হাজবেন্ড পেয়ে গেল। বেশিরভাগ ক্ষেত্রে ফেক প্রোফাইল এবং নিজের নাম পরিচয় গোপন করে তাদের দেওয়া হয়, তারা পালিয়ে যায়, বাড়ি থেকে পালিয়ে যায়। এক একটা সময় আমরা পুলিশের উপরে এরকম প্রেশার ক্রিয়েট, শুধু হুগলি জেলায় আমি একটা ভিজিট করেছিলাম, 200 গার্লস মিসিং ইন দ্য মান্থ অফ জুন। আমি এটা নিয়ে এসপি এবং ডিএম এর সঙ্গে মিটিং করে গেছি। ওরা আমাকে কেবলমাত্র 33 জনের পাঠিয়েছে অ্যাকশন টেকেন রিপোর্ট, আর বাকি জনের বললো আমাদের কাছে এইসব ডেটা নেই, আমরা বলতে পারবো না। অথচ একটা লিডিং মিডিয়া তারা ডেটা সমেত আমার কাছে এই কাগজ জমেছে। আমি এটা নিয়ে এখনো আমরা চিঠি চাপাটি করেছি, রিপ্লাই আসেনি, এরকম একটা জায়গায় আছে। তো একটা জেলায় 1 মাসে যদি এই রকম মিসিং, এই মিসিংগুলোর বেশিরভাগই কিন্তু হয়তো প্রেম করে পালিয়ে যাচ্ছে, তারপরে যখন একটি বাচ্চা হচ্ছে ফেরত আসছে, বা যখন তাকে পাওয়া যাচ্ছে নাথিং টু ডু, কিছু সাহায্য করতে না, ওর এডুকেশন কমপ্লিট না, ওর ফ্যামিলি দায়িত্ব নেবে না, যে বিয়ে করেছে ম্যারেজ ইজ এ সাকসেস, ম্যারেজটাও সাকসেসফুল হয়নি, ওয়্যার শি উইল গো, হু উইল স্ট্যান্ড বিসাইড হার? কমিশন সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এটা অ্যাওয়ারনেস দরকার। শুধুমাত্র আমি আইসিডিএসদের বললাম কি সরকার প্রোগ্রাম করলো কি স্কুলে করলাম তা নয়। আই হ্যাভ অলরেডি রেকমেন্ডেড বিফোর প্রাইম মিনিস্টার, কমিশনের তরফ থেকে আমি গত এপ্রিল মাসে একটা দিয়েছি যে স্কুল সিলেবাসে বিটুইন দ্য ক্লাস 4 অ্যান্ড ক্লাস 12 এই বয়সের স্কুল সিলেবাসে একটা কম্পালসারি চ্যাপ্টার থাকতে হবে, 1 পেজার বা 2 পেজার, ওয়াই এজ অফ ম্যারেজ শুড বি 18 to 21. Why? Number 1, গ্রোথ ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল। নাম্বার 2, এডুকেশন, কারণ এডুকেশন কমপ্লিট না হলে বিয়েটা যদি না কাজ হয় কোথায় যাবে, শি শুড হ্যাভ মিনিমাম এডুকেশন। নাম্বার 3, ওয়্যার অ্যাবাউটস, এইগুলো যদি না শিখিয়ে দেওয়া হয় এবং তাদের পরীক্ষার মধ্যে সিলেবাসের মধ্যে না ঢোকানো হয়, আমার মনে হয় আমরা যতই অ্যাওয়ারনেস করি খুব একটা কাজ হবে না। এটা একটা প্রয়োজন, ওয়ান অফ দ্য নেসেসিটি অফ দ্য ডে। আমি নিজে একজন শিক্ষিকা স্কুলের, হাই স্কুলের, আমি নিজে দেখছি যে আমার স্কুলটা দক্ষিণ 24 পরগনার জায়গায় বটে, কিন্তু বেশ কলকাতার কাছেই, নিউটাউনের কাছেই। তো সেখানে পর্যন্ত ক্লাস 6-এ 12 বছর হয়নি এমন মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি খবর পাচ্ছি। এবং তারপরেও প্রশাসন কিন্তু কিছু সাহায্য করছে না সেক্ষেত্রে। এবং আরও দেখতে পাচ্ছি কয়েকটি মেয়ে তারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, বাবা মা অনেক খোঁজ করেছে, বহুদিন ধরে চেষ্টা করেছে, কিন্তু পায়নি তো পায়নি, সেই মেয়েগুলো যে কোথায় গেল সে খবর কিন্তু পুলিশের কাছেও নেই। তো এই যে ট্রাফিকড মেয়েরা সম্ভবত ট্রাফিকড হয়ে গেছে, তো এই ট্রাফিকড মেয়েদের ক্ষেত্রেও কি মহিলা কমিশন সাহায্য করে? একদম, এটা আমাদের টপ প্রায়োরিটি। আমার বাড়ির মেয়ে আজকে বিভ্রান্তি, একটা ভুলের রাস্তায় মোহের বশবর্তী হয়ে আজকে ট্রাফিক হয়ে অন্য রাজ্যে পালিয়ে চলে যাবে এবং তাকে খুঁজে পাওয়া যাবে না। সরকার, প্রশাসন, আইন এবং সমাজের মানুষ সেখানে কিছু করার নেই বলে মাথায় হাত দিয়ে বসে থাকবে, এটা চলতে পারে না, এটা হতে পারে না। এবং যেভাবে এগুলো বাড়ছে সেই জায়গায় কমিশন পিভটাল রোল এটা আছে। আমরা ট্রাফিকিংয়ের জন্য প্রত্যেকটা বিএসএফের সঙ্গে, কারণ মোস্টলি যখন ইন্টারন্যাশনাল হয়ে যায়, পশ্চিমবঙ্গের বাইরে যায়, তখন কিন্তু বিএসএফের একটা রোল থাকে। বিএসএফের সঙ্গে আমরা রেগুলার এটা নিয়ে শুধু মিটিং নয়, অ্যাওয়ারনেস নয়, বিএসএফের কাছ থেকে রুটিন রেগুলার আমরা রিপোর্ট নিই। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হলো ট্রাফিকিংয়ের জন্য আমরা প্রশিক্ষণ দিই বর্ডারের নিয়ার বাই স্কুলগুলোতে, কলেজগুলোতে।
ওয়েস্ট বেঙ্গলে যেটা কম হয়, আমি চাইছি ওয়েস্ট বেঙ্গলের স্কুল খুবই প্রয়োজন এটা হওয়ার। আমি দক্ষিণ চব্বিশ পরগনা, আপনি বললেন, গত সপ্তাহে একটা হিয়ারিং নিয়েছি, ভার্চুয়াল হিয়ারিং, একজন স্কুল শিক্ষিকা দক্ষিণ চব্বিশ পরগনার, আর তার উপরে একজন বোধহয় কি স্কুল পরিচালন সমিতি টমিতি কিছু হয়, সেখানের একজন মানে নেতা, উনি দায়িত্বে আছেন। উনি ওই ভদ্রমহিলার সঙ্গে অনেক কিছু করেছেন এবং মেজাজে করেছেন। হেডমাস্টার তিনিও যুক্ত ওই ভদ্র। উনি আমাদের কাছে কমপ্লেন করেছেন, একবার করেছেন, যা হোক একটা রিপোর্ট পুলিশ পাঠিয়ে দিয়েছে। আমরা ডিআই অফ দ্য স্কুল এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের চেয়ারম্যান, তাদের সব ভার্চুয়ালি নিয়ে ওই ভদ্রমহিলার ওপরে যা যা ঘটে গেছে, প্রায় 2 ঘন্টার হিয়ারিং নিয়েছি আমি। আচ্ছা। এবং আমার মনে আছে আমি ওনাদের কমপ্লাই করতে বলেছি 7 দিনের ভেতরে। ওরা মেয়েটিকে ওই স্কুল থেকে কাছাকাছি ওর বাড়ির কাছে কোনো স্কুলে দিতে বলেছি এবং ওই হেডমাস্টারকে স্ট্রিকচার দিয়ে আইদার সাসপেন্ড অর টার্মিনেট অর ট্রান্সফার টু এ রিমোট প্লেস করতে বলেছি। তার প্রমোশনগুলো বন্ধ করতে বলেছি। এছাড়াও পরিচালন সমিতির কি রোল, কারা সিলেক্ট করেন, এগুলো ডিটেলস আমরা জানতে চেয়েছি, যার উত্তর আমরা পাইনি। বাট আমি লেগে আছি, আশা করি নিশ্চয়ই কিছু করতে পারবে। যে ঘুরে খাওয়া ব্যবস্থা না, এই ব্যবস্থাটাকে বদলে দিতে হবে। একদম, ইট শুড বি ওপেন, ট্রান্সপারেন্ট এবং ক্লিয়ার। এবং মেয়েদের বা ছেলেদের পড়াশুনোর জায়গাটা হলো শুধুমাত্র পড়াশুনোর জন্য, সেখানে কোনো রাজনীতি, কোনো অন্য কিছু থাকবে না। কিন্তু পরিচালন সমিতি যেটা মানে আসেন আর কি স্কুলে, সেটা কিন্তু একেবারেই রাজনৈতিকভাবেই কিন্তু আসে। মানে যে স্কুলে যারা ম্যানেজিং কমিটিতে যারা আসেন, তারা কিন্তু একেবারেই রাজনৈতিক পরিচয়েই আসেন। তারা নামেই স্টুডেন্টের বাবা মা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা সবাই কোনো না কোনো মানে অবশ্যই এখনকার প্রেজেন্ট রাজনৈতিক দলের কর্মী, এবং তারা সেভাবেই কিন্তু আসেন। তো আমার নিজের জীবনে আমি বেলেঘাটায় একটা স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল মেয়েদের, সেখানের পরিচালন সমিতি ছিল AIWC। আচ্ছা। তো তার সঙ্গে আমার নামটাও ছিল, আমিও ছিলাম এবং সিনসিয়ারলি কাজ করতাম। আমি, আমার সঙ্গে অনেকজন আরও সব। তো সেইখানে আমি ওখানে নিজে একটা বিল্ডিং নিজের পয়সায় করে দিয়েছি, শুধু অরফ্যান। কারণ ওখানে খুব লো সোশিও ইকোনমিক ক্লাসের মেয়ে বাড়িতে কাজ করে, তারা মানে বাবা নেই এরকম আন্ডার প্রিভিলেজ, সেই সব মেয়েরা, এবং ভালো রেজাল্ট করে, পড়াশোনা হয়, পরিবেশটা ছিল খুব ভালোই ছিল। সেই জন্য একটা মনে হয়েছিল যে এখানে যদি অন্তত 10-15টা মেয়ের থাকার জায়গা এবং সিকিউরিটি করা যায়, বা সব কিছু ছিল, করেছিলাম। হঠাৎ একদিন ভোট হলো, ভোটের পরে শুনলাম সমস্ত AIWC-কে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং পরিচালন সমিতি হয়েছে এবং তারা কাজ করছে। সেখানে দেখলাম পাড়ার, আমার বাড়িও ফুলবাগানে, তো পাড়ার যারা নামি দামি শাসক দলের রাজনীতি করে, তারা কেউ মাছ বিক্রি করে, কেউ এই করে, তারা পরিচালন সমিতিতে এসে তারা চালাচ্ছে। আর বাকিটা নাই বা বললাম, বাকিটা আমরাই বুঝতে পারছি। তো এই যে এখনকার যে রিসেন্ট টাইমসে, এখন দেখুন চারদিকে তো আমরা দেখতেই পাচ্ছি যে মেয়েরা সোশ্যাল মিডিয়াতে অ্যাট্রাক্টেড হয়ে যাওয়ার পর থেকে নানাভাবে তারা মানে প্রতারিত হচ্ছে। এবং তারা দেখতে পাচ্ছি যে কেউ কেউ নাম ভারিয়ে অন্য ধর্মের নাম করে বা এরকমভাবে তারা এই মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে তারা আর মূল স্রোতে ফিরতে পারছে না। হয় তাদের বিয়ের পরে তারা ধর্মান্তরীকরণ হয়ে যাচ্ছে, বা কোনো সময় অনেক ক্ষেত্রে দেখে ট্রাফিক করে হয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু আর মূল স্রোতে ফিরতে পারছে না। তো যে মেয়েরা মূল স্রোতে ফিরতে চায়, যাদেরকে সমাজ ব্যবস্থা করে দিচ্ছে না, তাদের ক্ষেত্রে মহিলা কমিশন কি কি সাহায্য করতে পারে? মানে তাদেরকে কি, আপনি একটু আগে বলেছিলেন যে তাদের স্বনির্ভর করার জন্য ব্যবস্থা করেন, এই মেয়েদেরকেও কি করা সম্ভব যারা করে? তো আমরা করি। তো আমরা প্রত্যেকটা জেলায় আমাদের নিয়ম মতো শক্তি সদন কেন্দ্রীয় সরকারের আছে, অনেকেই জানেন না। সেখানে কোর্ট থেকে বা পুলিশ বা এমনিতেও যেসব মেয়েদের কোথাও যাওয়ার জায়গা নেই, বা কোনো গার্জিয়ান নেই, বা কেউ নিতে চায় না, বা মানসিকভাবে ভারসাম্যহীন, অথবা কোথাও কুড়িয়ে পাওয়া গেছে কোনো অ্যাক্সিডেন্টের পরে, এই সব ধরনের মহিলাদের রাখার ব্যবস্থা আছে। এবং সেখানে নিয়মিতভাবে কেন্দ্রীয় সরকার সেখানে অনুদান দেন এবং এই শক্তি সদনগুলো চলে।
এবং নিয়ম করে আমরা কিন্তু এই শক্তি সদনগুলোকে মাসিক একবার কলকাতায় আসলে 3টে বা 4টে শক্তি সদন ইন্সপেকশন করতেই হবে, এটা আমাদের কম্পালসারি। আমরা ওগুলো রিভিউ করি, কারণ তারা প্রতি 25 জন মেয়ের জন্য ওরা প্রায় 50 লাখ টাকা পায়। আচ্ছা, তো ভেরি গুড। মাস কাবারি একটি মেয়ের শুধু খাওয়া খরচ 4 থেকে 4.5 হাজার টাকা আসে। আচ্ছা, সেই টাকাটা তারা প্রপারলি ওই মেয়েদের লেখাপড়া, শিক্ষা, কাউন্সেলিং, স্কুলিং বা রিহ্যাবিলিটেশন, চিকিৎসা এসবের পেছনে খরচা করছে কিনা বা সেটা অন্য কিছু, এগুলো রিভিউ করা আমাদের কাজ। আমরা আসলে আমরা এই কাজগুলো সাথে সাথে করি। আর যেটা আপনি বলছিলেন, এই অসহায় মেয়ের সংখ্যা একটা হোমে, এই শক্তি সদনে, প্লাস কিছু কিছু আছে মার্চ করা, আগের থেকে কিছু মহিলাদের আছে, সেখানে আবার কেন্দ্রীয় সরকারের অনুদান আসলো, সিট বাড়লো, সেখানে আরও বড় বেশি সংখ্যক। এইসব জায়গাগুলোতে আমরা রিভিউ কেবল করি না, এখন নতুন নতুন বিল্ডিং তৈরি করে দেওয়া হচ্ছে, সেখানে আরও সিট বাড়ানো হচ্ছে। ধরুন এত মানে ইনক্রিজিং নাম্বার কোথায় রাখবে? ন্যাচারালি জায়গা বাড়ছে, যারা ভালো করে দায়িত্ব নিয়ে এবং আমাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনটেন করে যারা চালাতে পারছে তাদের সাথে সরকার দুহাতে সাহায্য করছে। এবং প্রচুর মহিলা আছে, অনেক মেয়েরা ওখান থেকে চাকরি পাচ্ছে পরীক্ষা দিয়ে, ওখান থেকে উচ্চ মাধ্যমিক, বিএ, গ্রাজুয়েশন, ল পড়াশুনো করে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, একটি মেয়ে যদি ট্রাফিকড হয়ে যায় বা তার সঙ্গে যদি কোনো এই প্রেম ঘটিত, ভালোবাসা ঘটিত বিয়ে, সংসার, মা হয়ে যায়, তারপরে মেয়েটি যখন লড়াই দেয়, তার কিন্তু মানসিক যে ক্ষতি সেটা কোনো দিন পূরণ হয় না। তার স্বপ্ন, তার জীবন কোনোটাই সে ফেরত পায় না। সে লড়ে হয়তো একটা চাকরি, কাজকর্ম পেয়ে গেল, তাকে আমরা প্রচুর কাউন্সিলিং করাই, সাইকোথেরাপি করাই, প্রয়োজনে ওষুধপত্র দিই, কিন্তু এই যে ড্যামেজ, এই ড্যামেজ তো মেয়েটির যে হয়েছে এবং তার পরিবারের যে হয়েছে সেটা তো অপূরণীয়। মানে কোনোদিন এটা ফিল করা সম্ভব না। সরকার সর্বান্তকরণে কমিশন সবসময় আমরা চাই পাশে দাঁড়াতে, হেল্প করতে, আমরা রিভিউ করি, আমরা ওদের দিই। কোনো অসুবিধার খবর আসলে আমরা সাথে সাথে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে, কনসার্ন ডিস্ট্রিক্টের, তার রেসপন্সিবিলিটি, হি ইজ দ্য নোডাল অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টর, তারা ওই সঙ্গে সঙ্গে ওই মেয়েটির দায়িত্ব নিয়ে ওরকে কোথায় ট্রান্সফার করতে হবে, কোথায় থাকবে, সে কেমন আছে, তার রিভিউ রিপোর্ট আমাদের কমিশনে পাঠায়। এটা একটা সিস্টেম, অনেকে জানে না বলে সঠিক জায়গায় পাঠাতে পারে না। আমাদের ওয়ান স্টপ সেন্টার আছে, যেখানে ইমিডিয়েট রাস্তায় একটি মেয়ে পাওয়া গেল বা হাজব্যান্ড বাচ্চা সমেত বেলাতি মেরে বের করে দিল, মদ খেয়ে করলো, কি একটা অ্যাক্সিডেন্ট হলো, গলা টিপে মারতে চাইলো, সেই মেয়েগুলো তৎক্ষণাৎ থানায় আসলে তাকে থানার বাইরে বসে থাকতে হবে না, তাকে ভাবতে হবে না আমি কোথায় যাব, আমার তো কেউ নেই। তার জন্য সরকার প্রতিটি জেলায় একটি বা দুটি করে ওয়ান স্টপ সেন্টার, ওএসসি বলি আমরা, সেই ওএসসিতে পুরো সেট আপ, সমস্ত অন্তত 12 থেকে 14 জন মহিলা কর্মী আছে এবং তারা প্রয়োজনে সেখান থেকে শুধু থাকা নয়, থাকতে আগে বলতো 5 দিন রেখে তারপরে শক্তি সদনে ট্রান্সফার, এখন তাদের 40 দিন পর্যন্ত রাখা হয়, রেখে তার ফার্স্ট প্রাইমারি যে ক্ষতি, যে চোট, সেটাকে ওভারকাম করা, তার চিকিৎসা করানো, তার মানসিক একটু কাউন্সেলিং করানো, বা তাকে তার বাড়ির লোক যদি খুঁজে পাওয়া যায় বা পুলিশের কাছে যে কেসগুলো আছে, রেপ হয়েছে বা কিছু হয়েছে, তার নেওয়া, বা ধরুন টিনেজ মাদার, তাদের বাচ্চাটাকে 40 দিন অবধি রাখা, তারপরে ইমিডিয়েট হেল্পটা করা হয়। ওইটা ওয়ান স্টপ সেন্টার প্রত্যেকটি জেলায় আছে এবং ভেরি অ্যাক্টিভ। এখন আমরা রেগুলার বেসিসে ওয়ান স্টপ সেন্টারে নতুন ইনস্ট্রাকশন, ওদের সঙ্গে আমরা অনলাইন থানার সঙ্গে টাই আপ করাচ্ছি। থানায় যে এফআইআরগুলো হয় বা নালিশগুলো জমা পড়ে মহিলার ওপরে অত্যাচার, ক্রাইম অন ওমেনের যে ডেটা, সেটা ওরা ওয়ান স্টপ সেন্টারের সঙ্গে শেয়ার করে এবং ওয়ান স্টপ সেন্টারের কর্মী যারা 12-14 জন আছেন, তারা এই ডেটার ওপরে কাজ করে, তাদের গিয়ে তাদের ফোন করে তাদের সঙ্গে ICDS এর করে কাজ করছে। সো উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু জায়গায় সরকার যদি মনে করেন একটু সহযোগিতা করতেন, মেয়েদের বোধহয় আরও উপকার হতো, আরও সহযোগিতা চাই, আরও একসাথে কাজ করার জন্য আমি আহ্বান জানাই সকলকে। রাজ্য কমিশন, রাজ্য মহিলা কমিশন আছে, রাজ্য সরকারের শিশু ও নারী কল্যাণ বিভাগ আছে এবং রাজ্য সরকারের পুলিশ প্রশাসন
সবাই যদি একসঙ্গে Jointly এগিয়ে এসে একটা কাজ করা। হাতে হাত হ্যাঁ। মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, আজকে এই দুস্থ মেয়েদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি এবং খুব কঠিন কাজ নয়। হ্যাঁ দিদি, আমরা মেয়েরা যারা চাকরি করি তাদের নানা কারণে রাতের বেলায় বেরোতে হতে পারে। কারোর বাড়িতে বাবা মা অসুস্থ হয়ে পড়লো, এখন অনেকেরই বাড়িতে একটাই মেয়ে সন্তান। তো তারা কি ভয়ে ভয়ে থাকবে? তারা কি রাতের বেলা বেরোবে না? মানে এই রিসেন্ট যে ঘটনাটা ঘটলো সেখানে একজন দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক নেতা বলছেন যে সন্ধেবেলায় কেন সে গেছিল, রাত্রিবেলায় কেন সে একা বেরোবে, একা কেন গিয়ে সে একটা ঘরে গিয়ে বসবে। তাহলে সবেতেই যদি এত বাধা থাকে, তাহলে আমরা যাদের খুব প্রয়োজন কোনো কোনো সময় হয়, তাহলে আমরা কি সেই ভয়ে পিছিয়ে পড়বো? বাবা মার চিকিৎসার জন্য যাবো না, এগোবো না রাত বলে? দেখুন, দিন হোক বা রাত হোক, এই সমাজ, এই দেশ, এই রাজ্য মেয়েদের জন্য সমানভাবে নিরাপদ হওয়া উচিত বলে আমি মনে করি। আজকে মেয়েরা যেভাবে বাইরে বেরোচ্ছে, প্রতিটি জায়গায় মেয়েরা অগ্রণী ভূমিকা নিচ্ছে। সেখানে মেয়েদের এই যে শক্তি, এই সাহস, এই যে আত্মনির্ভরতা, আজকের পশ্চিমবঙ্গ কেবল নয়, সারা ভারতবর্ষ দেখছে মেয়েরা এই জিনিসটাকে দমিয়ে রাখা যাবে না। এটা বাস্তব, এই বাস্তবটাকে মেনে নিতে হবে। সুতরাং রাত দিন যে কোনো সময় একজন মহিলার পাশে তার নিরাপত্তা বাড়িয়ে পুলিশ প্রশাসন সমাজকে এগিয়ে আসতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে। এবং এই নিরাপত্তা দেবার মানে এই নয় যে তাকে কিছু দয়া করছে বা কিছু তাকে ফেভার করা। এই নিরাপত্তা সমাজের দায়িত্ব এবং সহযোদ্ধা হিসাবে প্রতিটি অর্গানাইজেশন, প্রতিটি পুরুষ, প্রতিটি সহকর্মী তথা পুলিশ, সরকার এবং জনসমাজ প্রত্যেকের উচিত তার পাশে দাঁড়ানো। এবং এমন হওয়া উচিত নিরাপত্তা যে মানে মেয়েরা রাতকে ভয় পাবে না, ভয় পাবে রাত, ভয় পাওয়াবে অপরাধীদের। এটাই হওয়া উচিত আমাদের সমাজের আদর্শ, যে রাত হলে অপরাধীরা ভয় পাবে, আমরা যেন কোনো কুকর্ম না করি, আমাদের তাহলে কপালে দুঃখ আছে। মেয়েদের ততখানি নিরাপত্তা প্রয়োজন। দিদি, আমাদের পশ্চিমবঙ্গ 2011 সাল থেকে একজন মহিলা মুখ্যমন্ত্রী তথা মহিলা পুলিশ মন্ত্রী পেয়েছেন। আপনি নিজেও মহিলা কমিশনের একজন সম্মানীয় সদস্যা। আপনার কি মনে হয় যে এই 2011 সালের পর থেকে, এটা পাওয়ার পর থেকেও মহিলাদের উপর নির্যাতন কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে, তো এটা কেন হলো? মহিলা পুলিশ মন্ত্রীর কথা বললেন না? দেখুন, আমাদের পুলিশের কিন্তু এখন যে ফোর্স, 50% পোস্ট ফাঁকা, ভেকেন্ট। বাকি যে 50% কাজ করছে তার মধ্যে 25% বা 30% ভিভিআইপিকে ম্যানেজ করে, যারা একটু বলিয়ে কইয়ে ভিভিআইপির ডিউটিতে থাকে। সুতরাং 25% দিয়ে কাজ চলছে, আর তার মধ্যে হয়তো 1% ওমেন, মহিলা 1% বা 2%। এই নগণ্য। হ্যাঁ, এই যে মানে ক্রাইম বাড়ছে, পলিটিসাইজেশনের জন্য যে অন্যায়গুলো হচ্ছে, তার জন্য পুলিশকে আরও বেশি করে কাজ করতে হবে, অনেক বড় পরিধিতে কাজ করতে হবে, বিশেষ করে ইনফ্লুয়েন্সিয়াল ক্রিমিনালকে ধরার জন্য। সেই জায়গায় মহিলা পুলিশ কর্মী কম। আর আপনারা তো দেখেছেন যে একজন আইপিএস অফিসার মহিলা পশ্চিমবঙ্গে, আমাদের বেশি দিনের পুরনো কথা নয়, উনি ভবানী ভবনের থেকে একটা নির্ভীকভাবে একটা তদন্ত করতে গিয়ে তার সারা জীবনের জন্য এমন একটা শাস্তি হয়েছে, সে জীবনের সার্ভিস লাইফে আর পুরনো জায়গায় জীবনে ফিরে আসতে পারে। তো কার ঘাড়ে মাথা আছে যে সত্যি কথা বলবে বা সত্যিকারের তদন্ত করবে? সুতরাং পুলিশের যে ক্ষমতা বা যে তদন্তের যে দূরদৃষ্টি, সেইটাকে আটকে দেওয়া হয়েছে, কাঁচি চালানো হয়েছে। সেই জায়গায় আর এই সংখ্যায় মহিলা কম, এই সবগুলো সব মিলিয়ে মিশিয়ে আমাদের রাজ্যে কোনো তদন্ত সঠিক সময়ে হয় না। এবং সঠিক সময় হলেও সেটা এই যা হোক করে একটা কিছু দিয়ে দেওয়া হয়। সেখানে দেখুন আরজি করে তদন্ত, সিবি, এরকম প্রত্যেকটা। এই তদন্তটাও আমি সন্দেহ করছি, কি সেদিন শুনলাম যে তাকে নাকি বাবা মাকে চাপ দেওয়া হচ্ছে যে মিটমাট করে নিতে বা বুঝিয়ে নেওয়াতে। আপনি ভাবুন,
আপনি কল্পনা করুন, আমার সন্তান কলেজে, ল কলেজে একটা ব্রিলিয়ান্ট কেরিয়ার নিয়ে সে পড়তে গেছে, সেখানে সে গ্যাংরেপ হবে এবং আমাকে 15 দিন বা 10 দিন বাদে চাপ দেওয়া হবে। আমি তো পুলিশে বিশ্বাস রাখলাম, আমি সরকারে বিশ্বাস রাখলাম, আমি কোথাও মুখ খুললাম না, আমি মহিলা কমিশনের সামনে এলাম না, আমি আপনার কথা শুনে সব করলাম, আর আমাকে 15 দিন ঘুরতে না ঘুরতে বলা হচ্ছে আপনি মিটমাট করে নিন। এগুলো কি চলছে পশ্চিমবঙ্গে? বাংলার মেয়েরা কি হারে হারে টের পাচ্ছে? কোন জায়গায় আমরা কাঁচিতে আটকে আছি? এইভাবে চলতে পারে না ভবিষ্যৎ। আজকে দেখুন অন্যান্য রাজ্য, আমি ইউপি কেন, অনেক রাজ্যের কথা বলছি, অনেক রাজ্যে কাজ করি আমি। ইদানিং মার্চ মাসে আমি কর্ণাটকে একটা গিয়েছিলাম, দেবাঙ্গেড়ে বলে একটা জায়গা, সেখানে 90% মুসলিম কমিউনিটির। সেখানে একটা মস্কের সামনে একজন বোরখা পরিহিতা মহিলা, তাকে খুব মারছিল তার দিয়ে, বেল দিয়ে। মস্ক কমিটির লোকজন 8-9 জন পুরুষ ওই মহিলাকে বোরখার ওপর দিয়ে এমন মারতে মারতে উনি অজ্ঞান হয়ে যান। একটা ভাইরাল ভিডিও আসে। আমরা সুমোটো কগনিজেন্স নিই, কর্ণাটক আমার আন্ডারে, আমাকে সেখানে যেতে হয়। আমি সেখানে গিয়ে এসপিকে বললাম যে দেখুন, আমি ওই একজন মহিলা বা দুজনকে দেখে আমি কিছু বুঝতে পারবো না, আমাকে ওই অঞ্চলের যত মহিলা আছে, 1000 জন হোক আর 2000 জন হোক, আপনি আমাদের একটা জায়গায় দিন, আমি তাদের সঙ্গে 2 ঘন্টা ইন্টারেক্টিভ সেশন করলাম। দে ডিড ইট। ওই 2000 বোরখা পরা মহিলাকে ওই অডিটোরিয়ামে বসিয়ে আমি কমিশন থেকে বললাম যে এখানে শরিয়তি ল শেষ কথা নয়, আমাদের বিএনএস আছে এবং এখানে কোনো মহিলার গায়ে কেউ হাত দিতে পারে না, মহিলার অধিকার আছে। আপনারা কমিশনের এই ফোন নাম্বার, আপনি যখনই ফোন করবেন 24 ঘন্টা আপনার পাশে আছে, দেখুন আপনাদের জন্য আমি চলে এসেছি। অ্যান্ড আই কুড ফিনিশ ইট, ওয়েল অ্যাপ্রিসিয়েটেড। এবং এসপি থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রত্যেকে সাথ দিয়ে, সবাই উন্নয়নের খাতিরে, রাজ্যের ভালোর জন্য সব এক, সেখানে কোনো রাজনীতি নেই পশ্চিমবাংলায় যেটা আছে। এটা আমার দুর্ভাগ্য, আমি বাংলার, আমি পারছি না মেলাতে সবাইকে। আজকে যদি আমি মেলাতে পারতাম, আমার সাথে সবাই হাত মেলাতো, আমি অনেক বেশি কাজ করতে পারতাম। দিদি, আজকে আপনি আপনার অনেকটা মূল্যবান সময় আমাদের পডকাস্টে দিয়েছেন এবং আমরা অনেক বিষয় আলোচনা করলাম, অনেক কটা বিষয় খুবই ইম্পর্টেন্ট ছিল। তো অনেক ধন্যবাদ, আপনি আজকে আসলেন। ধন্যবাদ এবং আশা করছি ধন্যবাদ, ভালো লেগেছে খোলামেলা আলোচনা করে। মনে হচ্ছিল না যে কিছু শুট হচ্ছে, গল্পই করছি মনে হচ্ছিল। থ্যাংক ইউ, একদম থ্যাঙ্কস টু এভরিওয়ান। হ্যাঁ, ভবিষ্যতে যদি আরো কোনো পডকাস্ট হয় আমাদের, আমি আশা করব যে আপনি আবার একবার আসবেন। নমস্কার। আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।